আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। চেষ্টা করছি এখন প্রতিদিন আপনাদের সাথে আমাদের ব্লগগুলো শেয়ার করার, কারণ অনেক দিন ধরে যে একটা গ্যাপ তৈরি হয়েছিল, সেটার জন্য অনেক পুরনো অনেক অনেক বন্ধু হারিয়ে ফেলেছি। তো চাচ্ছি আবার তাদের সাথে যেন আবার সেই সম্পর্কটা তৈরি হয়। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পহেলা বৈশাখের দিনের কাটানো ব্লগটি। সবাইকে শুভ নববর্ষ। সবার দিনটি কেমন কাটলো আমাদেরকে কিন্তু জানাতে ভুলবেন না। এবার যতটুকু অনলাইনে দেখতে পেলাম, ফেসবুক সব কিছুতেই প্রচুর মানুষ দেখলাম ঘর থেকে বেরিয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেরিয়েছে এবং অনেক অনেক জায়গায় মেলা হয়েছে, কনসার্ট হয়েছে। তো সবার ঘোরাঘুরি দেখে ভাবলাম যে আমরাও একটু ঘুরে আসি। মেয়েকে নিয়ে তো সচরাচর বের হওয়াই হয় না। ছোট অথবা বড় যে কোনো একটা উপলক্ষে আমি এবং আমার বোন দুইজন মিলেই চেষ্টা করি যে আমার মেয়েকে কোথাও না কোথাও নিয়ে যেতে, যাতে করে অন্যদেরকে দেখে, বিশেষ করে ওর ক্লাসে যারা আছে, ওর ফ্রেন্ড সার্কেল বা পরিচিত জনরা, তো সব কিছুই তো ফেসবুকে এখন সবাই শেয়ার করে, তো ওগুলো দেখে কখনো যেন আমার মেয়ের মনে এটা না আসে যে এখন আমার বাবা দেশে থাকলে হয়তো তিনিও আমাকে নিয়ে ওদের মতো ঘুরতে বের হতেন। তো এই জন্যই আমরা চেষ্টা করি ওর ছোটো ছোটো চাহিদাগুলো একটু একটু করে পূরণ করার। জানি কখনোই একজনের অভাব আরেকজন পূরণ করতে পারে না, তারপর আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি। তো যাই হোক, আপনাদের সাথে এখন শেয়ার করছি যেগুলো, এগুলো হচ্ছে আমার মেয়ের আজকের মানে পহেলা বৈশাখের আউটফিট। তো গতকালকে এগুলোই ওকে পরিয়েছিলাম। তো পরানোর আগে সবগুলো জিনিস আমি একসাথে গুছিয়ে নিয়েছি, এই জন্য যে কখন কোনটা লাগবে রেডি হতে গেলে তখন এগুলো খুঁজতে অনেকটাই সময় লেগে যায়। এই জন্য সব একসাথে করে নিয়েছি, আর ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। ওর এই শাড়িটা এবার ওর খালামণি গিফট করেছে, আর বাকি যা কিছু আছে সব কিছু আমার পুরনো কালেকশন। মেকআপ আইটেমগুলোও আমার কেনা অনেক আগের। তারপর এই নুপুরটা হচ্ছে ওর একটা দাদু হয়, মানে আমার বড় মামি শাশুড়ি, ওকে প্রথম দেখে এই নুপুরটা গিফট করেছিল। তারপর যে জুয়েলারি আইটেমগুলো, এগুলো সব আমার স্টুডেন্ট সময়কার, মানে আমি যখন ভার্সিটিতে পড়তাম তো ওই সময়ে আমি বানিয়েছিলাম। সিটি গোল্ডের না, এগুলো হচ্ছে তখন যে একটা ট্রেন্ড চলে এসেছিল রূপার জুয়েলারির উপরে কালার করা, তো আমি এগুলো ওভাবেই অর্ডার করে পছন্দ মতো বানিয়েছিলাম। সেগুলোই এখন ওভাবেই রয়ে গেছে, অনেক বছর পরি না। আর চুড়িগুলো হচ্ছে আমার ছোট দেবরের বিয়ের সময় ওকে কিনে দিয়েছিলাম, সেগুলোই। ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আগের, শুধুমাত্র যে শাড়িটা এটাই হলো এবারে নতুন। পার্স ব্যাগটাও কিন্তু আমি এবার ঈদে ওকে দিয়েছিলাম, ড্রেসের সাথে দেখতে পেয়েছেন। বাকি যে টুকটাক সাজুগুজুর জিনিস সেগুলো তো ঘরে আগে থেকেই ছিল। তো ওর জন্য একটা মেইন জিনিস আজকে লাগবে, সেটা হচ্ছে সানস্ক্রিন, কারণ এত প্রচণ্ড রোদ আর গরম, এটা ছাড়া তো বাইরে বের হওয়াই যাবে না। তারপরও গরম লাগলেই ও প্রচণ্ড লাল হয়ে যায়, এজন্য চেষ্টা করব যতটুকু কভার করা যায় আর কি। আর আম্মু হচ্ছে রান্না বান্না করছিল ওই দিন। আমরা সত্যি বলতে যদি বলেন পয়লা বৈশাখ পালন করা ওরকম কিছুই না, আমরা কিন্তু ওরকমভাবে কোনো খাবার দাবার আয়োজন করিনি। জাস্ট আমাদের যেটা খেতে ইচ্ছা করেছে আমরা সেটাই আয়োজন করেছি। বিশেষ করে সবসময় যেটা হয়ে থাকে আমার মেয়ের খাবারের ইচ্ছাটা প্রাধান্য দেওয়া, সেভাবেই। তো অনেক দিন ধরে খেতে চাচ্ছিল হচ্ছে চিকেন ফ্রাই, করব করব করে করাই হয় না। অনেক দিন ধরে চিকেনটা এনে রেখেছিলাম, তো আম্মুকে বললাম যে ওকে একটু পোলাও করে দাও, আর তার সাথে একটু হালকা পাতলা অন্য কিছু আমরা ভাজাভাজি আইটেম করব। আর এটার সাথে আমি একটু ওকে একটা চিকেন ফ্রাই করে দিব, খুবই অল্প মশলা, যাতে ওর ঝাল না লাগে। কারণ চিকেন ফ্রাইটা অ্যাকচুয়ালি কি বিভিন্ন ধরনের হার্বস বা মশলা অ্যাড করলে অনেক টেস্টি হয়, কিন্তু আমার মেয়ে আবার একটু স্পাইসি হয়ে গেলে খেতে পারে না। তো ওই যেহেতু শখ করেছে বাসায় খাবে, কারণ বাইরে থেকে সবসময় কিনে দেওয়া হয়, যে তো চিন্তা করলাম যে এবার একটু বাসায় করে দিই, ওর যদি ভালো লাগে। কারণ আমি অনেক দিন হয় করি না, ভুলেও গেছি অ্যাকচুয়ালি, কারণ আগে প্রায় করা হতো বাসায়। তো ভাবলাম যে করে দেখি, যদি আমার মেয়ের ভালো লাগে তাহলে আবার ওকে করে দিব। কারণ ওর এখন টিফিনগুলো আমি বাসা থেকেই দিচ্ছি, আগে বাইরের খাবারই বেশি দেওয়া হতো। তো এখন এই জন্য বিভিন্ন জিনিসগুলো আস্তে আস্তে ঘরেই আবার আগের মতো প্র্যাকটিস করা শুরু করব, কারণ অনেক দিন তো অভ্যাস নেই, অনেক কিছু ভুলেও গেছি।
তো একদিন খারাপ হবে, একদিন ভালো হবে, এরকম করতে করতে অভ্যস্ত হব। আলসামিটাকে একটু একটু কাটানোর চেষ্টা করছি আর কি, যেহেতু বাচ্চা বড় হচ্ছে ওর জন্য তো একটু এফোর্ট দিতেই হবে। তো যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একদম সিম্পলভাবেই করছি, আমার মেয়েকে উদ্দেশ্য করে কোনো এক্সট্রা অনেক বেশি স্পাইস কিছুই দিব না। আমি মাংসটাকে একটু সিদ্ধ করে নেব এই জন্য যে যাতে এটা একটু দ্রুত হয়। আর দেখা যায় কি, আমাদের যেহেতু সিলিন্ডার, তো বারবার যদি আমি কাঁচা মাংসটা ফ্রাই করতে যাই অনেকটাই সময় লেগে যাবে। আমি সময়টাকে বাঁচানোর জন্য চিকেনটাকে প্রথমে মোটামুটি আমি 80%-এর মতো একটু সিদ্ধ করে নেব। প্রথমে একটু বাটা মশলা, আদা জিরা দিচ্ছি না, রসুন বাটা, আদা বাটা, আর তার সাথে কিছু গরম মশলা দিয়ে লবণ দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নেওয়ার পরে তারপর আমি এটার সাথে যে উপরে কোটিংয়ের জন্য যে ব্যাটারটা লাগবে, তো ওইটা আমি পরে দিব। সিদ্ধ হওয়ার পরে ওইটা দিয়ে তারপর আমি ফ্রাই করে ফেলবো। আম্মু সকালেই মুরগিটা কেটে রেখেছিল, তারপর আমি ধুয়ে পানিটা একটু ঝরিয়ে নিয়ে ওটার সাথে আমি প্রথমে মশলাগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে রেখে তারপর আমি এটা হচ্ছে প্রেসার কুকারে অল্প পরিমাণ পানি দেব, খুব বেশি পানি থাকবে না, গায়ে গায়ে লেগে থাকবে আর মোটামুটি সিদ্ধ হতে হতে পানিটা একেবারে টেনে যাবে। তো ওই জন্যই আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে একটু বয়েল করে নিব, যাতে করে মাংসের যে একটা ফ্লেভার, কাঁচা গন্ধটা এটা যেন না থাকে। যেহেতু আমি ব্যাটারের মধ্যে অনেক বেশি মশলা জাতীয় কিছু দিব না, তাই এটার মধ্যে যদি একটু মশলা দিয়ে সিদ্ধ না করি মাংসটা খেতে কিন্তু একটুও ভালো লাগবে না, ওটার ভিতরে কোনো মানে মশলার কোনো ফ্লেভার ঢুকবে না। ওটা সিদ্ধ হতে হতে আমি ফাঁকে নিয়ে নিয়েছি ময়দা, সাথে স্বাদ মতো লবণ, আর একটু হচ্ছে আমি প্রথমে অল্প করে আমি গুঁড়ামরিচ অ্যাড করেছি। আর আমাদের জন্য যখন করব তখন আমি গুঁড়ামরিচের পরিমাণটা বাড়িয়ে দেব। আর এটার সাথে গোলমরিচের গুঁড়াও অ্যাড করা যায়, ওটা দিলে আরও ভালো লাগে, কিন্তু গোলমরিচ দিলে আমার মেয়ে খেতে পারে না, এই জন্য আমি গোলমরিচ ওরটায় দিচ্ছি না। আর এটার সাথে আমি অল্প একটু পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি ওরটায়। তো আমি কিন্তু ব্যাটারটা দুই ভাগে করেছি, আমি প্রথমে শুধু ওরটাই দেখাচ্ছি। ওরটা করে নেওয়ার পরে তারপর আমি আমাদেরটায় সব কিছু একটু বাড়িয়ে বাড়িয়ে দেব। তো একদম বললাম তো একদমই সিম্পলভাবে করেছি, ওরকম এক্সট্রা অনেক রকমের সস অ্যাড করে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য, তো আমি ওরকম আজকে কিছুই দিচ্ছি না। তারপর আম্মু হচ্ছে গাছের বেগুন এনেছিল, লম্বা এবং গোল বেগুন মিলানোই, তো ওইটা দিয়ে হচ্ছে ভাজা করা হচ্ছে। আর আমার বোন সকাল সকাল গিয়ে আমার মেয়ের জন্য হচ্ছে আলতা কিনে নিয়ে এসেছিল, আর আলতা কিনতে যেয়ে সে আবার ওর জন্য একটা খেলনাও কিনেছে, সেটা হয়তো ব্লগের শুরুতে আমি দেখিয়ে দিয়েছি। তো আলতাতে দিতে যেয়ে দেখলাম যে আলতাটার কালারটা একদমই মানে আমার কাছে ভালো লাগছে না। আমার একটা আলতা ছিল খুবই সুন্দর কালার হতো, একদম ডিপ মেরুন কালার হতো, আর একটা শাইনি কালার ছিল, কিন্তু এটা কেমন একটু ফ্যাকাশে। তো কিছু করার নেই, ও যখন গেছে তো বোনই বললো যে সবই সেল হয়ে গেছে, এই একটা দুইটাই ছিল। তো কী আর করা, মনে ছিল না আমাদেরও কেনার কথা, তো ওইটাই এনে ওকে দিয়ে দিলাম, দেখলাম ছড়িয়ে যাচ্ছে। তারপরও অন্তত আজকের দিন একটু সাজাতে চেয়েছি, সাজুক, পরে দেখা যাবে। তারপর এখানে করা হয়েছিল ডালের বড়া বা পেঁয়াজু যেটা বলা হয়, এটা আমরা পোলাও দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। তো আম্মুকে বললাম যে ভাজা আইটেমটাও করো, যেহেতু পোলাও করা হচ্ছে খাওয়া যাবে। তো বেগুন ভাজা, তার সাথে ডালের বড়া, আর চিকেনটা তো আমি ভেজে নেব, প্রথমে আমার মেয়েরটা করে আবার আমাদেরটা আলাদা করে ভাজবো, ফ্রাইটা আর কি। আর তার সাথে আবার করা হবে হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো ইলিশ মাছটা আম্মু তখনও কাটেনি, আগে এইগুলোই করে নামিয়ে নিচ্ছিলাম। তো ওই দিন এমন একটা তাড়াহুড়া লেগে গেছে, বাসায়ও টুকটাক কিছু কাজ ছিল ছুটির দিন যেহেতু, তো ওগুলো করে আবার শেষ করার পর আমার পার্সেল ছিল, পার্সেল রেডি করে রেখে তারপর হচ্ছে রান্নাবান্নায় এসেছি। আমি কিছুই করি না, আমি শুধু এই চিকেনটাই একটু ভেজে দেব, বাকি সব আম্মুই করেছে, প্রিপারেশন থেকে শুরু করে সব কিছু এগুলো করে এরপরে আবার মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে নিজেরা খাওয়া দাওয়া করে বের হব। তো ঘুরতে কোথায় গিয়েছি কি কি করেছি সেটা আমি আগামী পর্বে শেয়ার করব। এই পর্বটাই আমি শুধুমাত্র আপনাদের সাথে আমাদের যে লাঞ্চের প্রিপারেশন পর্যন্ত আমরা কি কি করেছিলাম সেই হাফ ডের ব্লগটাই শেয়ার করছি, না হলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে, তখন আমারও দিতে কষ্ট হয়ে যাবে এবং আপনাদেরও দেখতে একটা বিরক্তিবোধ চলে আসতে পারে। এই জন্যই ব্লগটা দুইটা ভাগে আমি ভাগ করে শেয়ার করব। তো প্রথমে আমি যে শুকনা ব্যাটার নিয়েছিলাম ওইটা থেকে কিছুক্ষণ মুড়িয়ে নেওয়ার পরে আবার একেবারে ফ্রিজে ঠান্ডা পানিতে একটু চুবিয়ে নিয়ে
তারপর সেটাকে আবার গুঁড়ো যে ময়দাটা সেটার মধ্যে একটা একটা করে একটু চেপে চেপে নেব। এটা একটু সময় নিয়ে করলে অনেক ভালো হয়, উপরে ক্রিস্পিনেসটা অনেক লেয়ারটা মোটা হয়। বিশেষ করে এই যে পানির যে চুবিয়ে নিয়ে উপরে আবার ব্যাটারে দেওয়া, এটা যদি 2বার বা 3বার করা যায় তাহলে এই উপরের ক্রিস্পি লেয়ারটা অনেক ভালো হয়। কিন্তু আমার আজকে খুবই তাড়াহুড়া, আমি যখন এটা করছিলাম তখন প্রায় 2:45 মতো বেজে গেছে। আর এইদিকে আমার টার্গেট হচ্ছে আমি 3:30 থেকে 4টার ভিতরে বাসা থেকে বের হব। তো ওই জন্য আমার মেয়েকে রেডি করতে কম করে হলেও আমার আধা ঘন্টা সময় লেগে যাবে, যে কারণে আমাকে 3টার ভিতরে গোসল, নামাজ, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করতে হবে। তো এই জন্য খুব তাড়াহুড়া করছিলাম, খুব বেশি সময় নিয়ে ফ্রাইটা করতে পারিনি, যে কারণে লেয়ারটা খুব বেশি আজকে ভালো হলো না। আর অনেক দিন পরে করেছি, আজকে আমি এমনিও জানি খুব বেশি একটা ভালো হওয়ার কথাও না। আর তারপর আম্মুকে বললাম যে শুধু মাছটাই বাকি আছে। তো ছোট একটা মাছ ঘরেই ছিল, আমি এই উপলক্ষে কিনিনি, কারণ এই সময়টা ইলিশের প্রচুর দাম থাকে। আর আমি এই উপলক্ষটাকে কখনো এভাবে সেলিব্রেট করি না। আর আগে বের হওয়াও হতো না। বের হয়েছি লাস্ট আমি যখন কলেজে ছিলাম, সেই সময় ফ্রেন্ডদেরকে নিয়ে বের হতাম। বিয়ের পরে অনেক বছর আমি পয়লা বৈশাখে কোথাও যাইনি। এবার মেয়েকে নিয়ে বের হলাম, আর গত বছর তো স্কুলেই গিয়েছিলাম, এছাড়া আর তেমন কোথাও যাওয়া হয়নি। তো বলতে গেলে বহু বছর পরেই মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি কাছাকাছি কোথাও, সেটাও খুব বেশি দূরে হবে না। তো আম্মু আবার তাড়াতাড়ি করে মাছটা কেটে মাছটা ভাজার জন্য চুলায় দিয়ে দিল। আমি তাড়াহুড়া করছিলাম যে অন্ততপক্ষে মেয়ের খাবারটাকে রেডি করব, কারণ ওকে খাওয়াতে অনেক সময় লেগে যাবে। আমার বোনকে বলেছি যে আমি খাবার রেডি করে ওর কাছে দিব, ও আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতে ততক্ষণে আমি নামাজ পড়ে, মানে গোসলটা সেরে নিই, তারপর নামাজ পড়ে আমি রেডি হয়ে পড়বো। তারপর দুজনে খাওয়া দাওয়া করেই মেয়েকে রেডি করতে শুরু করব আর কি। তো খাবার সব টেবিলে বেড়ে নিয়ে আসছি, পোলাও, তারপরে ফ্রাইটাও আগে দিয়ে আসছিলাম। তারপর মাছটা লাস্টে চুলায় ছিল, আম্মু বললো যে নামাজের সময় অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি মাছটা উঠিয়ে নিও, আমি গোসলে চলে যাচ্ছি। তো আম্মুকে বললাম যে ঠিক আছে, আমারও যেহেতু অন্য কাজ শেষ হয়ে গেছে, আমিও এখন গোসলে যাবই, তো একটু করে গুছিয়ে দিয়ে তারপর আমিও চলে যাবো আর কি। তো এরপরে এটা প্লেটে বেড়ে নিলাম, আমার বোনকেও বললাম যে সব রেডি হয়ে গেছে, এখন তুমি ওকে খাওয়াতে বসো, আমি যাচ্ছি ফ্রেশ হতে। আর ইলিশ মাছের সাথে কারা কারা তেলটা খেতে বেশি পছন্দ করেন বলেন তো? অনেকে আছে দেখি যে একেবারেই ড্রাইভাবে ভাজাটা খায়, কিন্তু আমাদের বাসার সবাই ইলিশ মাছের এই তেলটা খেতে অনেক পছন্দ করে, সেটা ভাত দিয়ে হোক বা পোলাওয়ের সাথে হোক। তবে একটা আফসোসের বিষয় কি, এখন কিন্তু ইলিশ মাছ ছোট হোক বড় হোক, সেই ছোটোবেলার যে স্বাদ বা ঘ্রাণ সেটা এখন আর পাই না। আমি বড় মাছও কিছুদিন আগে যখন মা রেখে দিয়েছিল যে আমরা গিয়ে তারপর খাবো, একদম ফ্রেশ মাছ পাওয়া যায়, ইলিশ পোলাও করেছিল। তো অনেক বছর পরে কি বলবো, ওইটার স্বাদ অনেকগুলো মাছ মনে হয় যে না আমি ফিল করতে পারি। বহু বছর পরে ওই একটা মাছ খেয়ে আমার কাছে মনে হয়েছিল যে না, আমি সেই ছোটোবেলার স্বাদের ইলিশ মাছটা খাচ্ছি। কিন্তু এরপরে আর সেরকমভাবে কোনো মাছই স্বাদ লাগেনি। কিছুদিন আগে আমার ফুপাও গ্রাম থেকে নিয়ে আসছিল, বাড়ি থেকে যখন আসছিল তখন সেও একটা বড় সাইজের ইলিশ নিয়ে আসছিল, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যেন সেই মাছ ভাজার পরে যে একটা সুন্দর সুঘ্রাণ আসতো, সেই জিনিসটা এখন আমি, ওই অনুভূতিটাই আমার কাজ করে না। এখন কেন এরকম হয়ে গেছে জানি না, আমাদের পানি দূষিত হয়ে গেছে নাকি আমরাই আসলে অতিরিক্ত ফ্রিজিং করে তারপর খাই, কী সমস্যা জানি না। যাই হোক, এরপর খাবার গুছিয়ে দিয়ে মেয়েটা দেওয়ার পরে ও আচ্ছা, আরেকটা কথাও বলতে ভুলে গেছি। আমার ফুপি আবার সবসময় পয়লা বৈশাখের দিন বা হ্যাপি নিউ ইয়ার যখন থাকে আর কি, বছরের শুরুর দিনগুলোতে, তখন সবসময় আমাদের বাসায় হচ্ছে আচ্ছা আব্বুর জন্য ছানার মিষ্টি, আমাদের জন্য এমনি গোল যে নর্মাল মিষ্টিগুলো থাকে সবসময় আমরা যেগুলো খাই আর কি, সেই মিষ্টি, আর হচ্ছে এরকম বড় বড় সাইজের যে নিমকিগুলো, এগুলো নিয়ে আসে সব সময়, একদম প্রতি বছর। তো ফুপি সকাল সকাল গিয়েছিল বাহিরে অফিসের কাজে, ওখান থেকে আসার পরে আমাদের জন্য নিয়ে এসে এগুলো দিয়ে গেল, বলল খাওয়ার জন্য। তো তখন তো লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা আগে খাওয়া দাওয়া করব। তো পরে বললাম যে আচ্ছা এটা আমরা বিকালে বাসায় ফিরে তারপর না হয় খাবো। তো ফুপিও আজকে আমাদের সাথে খাবে, সবাই মিলেই একসাথে খাবো, তারপর আবার বিকেলবেলা ঘুরতে যাব, ফুপিও সাথে যাবে। একা একা যেহেতু যাবোই, তো ফুপি বললো যে আচ্ছা আমিও সাথে যাই। তো ভাবলাম যে খারাপ হয় না, যেহেতু আমরা কয়জন যাচ্ছি, যাতে ফুপি গেলে আর একটু ভালো হয়, তাহলে আমরা একটু দেরি হলো আব্বু টেনশন করবে না।
তো এই তো সব খাবার গুছিয়ে নিয়ে একসাথে আমরা খেতে বসেছি। আজকের ব্লগটি আমরা এতটুকুই রাখছি। ইনশাআল্লাহ যে আমাদের ঘুরতে যাওয়ার পর্বটা সেটা আমরা আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালোই লাগবে। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সুস্থ থাকি এবং খুব দ্রুত নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে পারি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।